আজকে আমাদের আলোচ্য বিষয় একজন ফ্রেঞ্চ পোয়েট অ্যান্ড রাইটার যার নাম চার্লস বডলিয়ার। Charles Baudelaire was born in 1821 in Paris, France. His father was a civil servant. তার বাবা যখন মারা যান তখন বডলিয়ার was just 6 years old. তখন দুর্ভাগ্যজনক একটি ঘটনাও ঘটে যায়। হিজ মাদার রিম্যারিড, তার মা পুনরায় বিয়ে করেন এ মিলিটারি অফিসারকে। যাই হোক, হিজ চাইল্ডহুড, তার যে শৈশবকাল সেটা যথেষ্ট ভালো যায়নি, কিন্তু সেই সময় থেকেই তার মধ্যে সেন্সিটিভিটি টু বিউটি, সৌন্দর্যের প্রতি একটা আকর্ষণ লক্ষ্য করা গেছে। সঙ্গে সঙ্গে সাফারিংস, যন্ত্রণার বিষয়টাও তার মনে ছিল। যাই হোক, তারপর বডলিয়ার তিনি তার শিক্ষা জীবন শুরু করেন লুইস লি গ্র্যান্ট প্রতিষ্ঠানে তিনি পড়াশোনা করেন। তখন থেকেই প্যাশন ফর লিটারেচার, সাহিত্যের প্রতি একটা আকর্ষণ লক্ষ্য করা যায়। লিটারেচার অ্যান্ড আর্টস অর্থাৎ চিত্রকলার প্রতি। তারপর স্বাভাবিকভাবেই তার স্টাডির মধ্যে তিনি শুরু করেন ধীরে ধীরে ল স্কুলে ভর্তি হন, কিন্তু তার মন সেই আইনের মধ্যে বেশি দিন থাকে না। তার লাইফস্টাইলটা যথেষ্ট উশৃঙ্খল, আনরেস্ট হয়ে পড়ে, যথেষ্ট বন্ধুবান্ধব তার হয়ে যায়, অর্থাৎ সামাজিকভাবে সামাজিক যে এক্সপেকটেশন, যেটার ইভিল সাইড, সেই দিকে তার মন চলে যায়। যদিও তার মনে কিন্তু একটা আর্টিস্টিক ডেভেলপমেন্ট হতে থাকে। যাই হোক, 1840s দিকে এই বডলিয়ার ইন্টারেস্টেড ইন কালচারাল সাইড, কালচারাল দিকে তিনি যথেষ্ট আকৃষ্ট হন। প্যারিসের যে কালচারাল সোসাইটি, সেখানকার বিশেষ বিশেষ ব্যক্তিত্ব তাদের সঙ্গে জুড়েও যান, অর্থাৎ ভালো দিক মন্দ দিক উভয়টাই রয়েছে। অর্থাৎ তখন আর্টিস্ট, রাইটার্স, পোয়েটস অনেকের সঙ্গেই তার দেখা হয়, পরিচয় হয়। তার মধ্যে যেমন একজন কবি জেরাল্ড ডি লারভেল, তার সাথে পরিচয় হয়। একজন নভেলিস্ট হোনারি ডি বেলজেক, তার সঙ্গে পরিচয় হয়। তো 1848 দিকে এই চার্লস বডলিয়ার ট্রাভেল টু ইন্ডিয়া, ভারতে চলে আসেন। ভারতে এসে তার মধ্যে একটা যেন ভারতে ভ্রমণ করে একটা ওয়ার্ল্ড ভিউ তার মনের মধ্যে চলে আসে। বিশ্বের অনেক কিছুই যেন এখানে শেখার আছে, অর্থাৎ তার মধ্যে একটা আর্টিস্টিক ভিশন নতুন করে তৈরি হয়। তারপর তিনি ফিরে আসলেন আবার ফ্রান্সে। হি বিগান টু ফোকাস মোর অন পোয়েট্রি, কবিতা লেখার দিকে যথেষ্ট মন দেন তিনি, এবং সঙ্গে সঙ্গে তার মনে কিছু কমপ্লেক্সিটি অব মডার্ন আরবান লাইফ, সেটাও তিনি লক্ষ্য করেন। এইভাবে চলতে থাকে। এবার বডলিয়ারের যে বিশেষ
সিগনিফিক্যান্ট ওয়ার্ক তার একটা পোয়েট্রি কালেকশন, যেটা নাম হলো লেস ফ্লোয়ার্স ডিউ মাল, অর্থাৎ দ্য ফ্লাওয়ার্স অফ ইভিল। এটা পাবলিশড হয় 1857-এ। আর এই পোয়েট্রি কালেকশন থেকেই তার যেন জীবনটা এই সাহিত্যের দিকে নতুনভাবে শুরু। তিনি বিউটি বিষয়ে যথেষ্ট আকৃষ্ট শৈশব থেকেই ছিলেন। বিউটিটাকে তিনি তার লেখার মধ্যে বিশেষভাবে তিনি রিপ্রেজেন্ট করেছেন, সাথে সাথে লাভ, ডিসপায়ার, ফ্রাস্ট্রেশন, এইসব বিষয়, অর্থাৎ হিউম্যান লাইফের যে এক্সপেরিয়েন্স তিনি নিখুঁতভাবে বর্ণনা করেছেন। তার কাজগুলোই ছিল চ্যালেঞ্জিং ওয়ার্ক। এই 19th সেঞ্চুরির পোয়েট্রির ক্ষেত্রে তার কাজগুলো চ্যালেঞ্জিং ছিল, এবং ধীরে ধীরে তিনি এ পায়োনিয়ার অব মডার্ন পোয়েট্রি, আধুনিক কবিতার অগ্রদূত হয়ে যান। তার বিশেষ যে পোয়েট্রি কালেকশন, তার মধ্যে সিম্বলিজম, ইমেজারি, ল্যাঙ্গুয়েজ একটা বিশেষ মাত্রা দিয়ে দেয় সাহিত্য ক্ষেত্রে, অর্থাৎ বিউটি এবং তার কন্ট্রাস্ট সাফারিংস, এর যে বর্ণনা তিনি নিখুঁতভাবে করেন। তার বিশেষ ওয়ার্ক, বিশেষ কবিতা হলো দ্য অ্যালবাট্রস, বা ফরাসি ভাষায় লেআলবার্টাস। এটা তার বিশেষ কাজ। এখানে আর্টিস্টিক লাইফের যে স্ট্রাগল, সেই সব তিনি তুলে ধরেছেন বিশেষভাবে। তিনি একজন আর্ট ক্রিটিক হিসাবে নিজেকে প্রেজেন্ট করেন, আর তার যে লেখা এসেগুলো রয়েছে সেগুলো যথেষ্ট উন্নত। তারপর তিনি পেইন্টার ইউজিন ডিলেক্রয় তার সাথে তার সান্নিধ্যে আসেন, এবং তার মধ্যে একটা পরিবর্তন হয় ভিজুয়াল আর্ট বিষয়ে, অর্থাৎ তিনি ভিজুয়াল আর্ট এবং পোয়েট্রির সাথে একটা কানেকশন বিশেষভাবে তিনি খুঁজে পান। তারপর ইম্পর্টেন্স অফ ইন্ডিভিজুয়াল পারসেপশন, কোনো কবি বা লেখকের যে ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি, তার প্রতি একটা গুরুত্ব তো তার ছিলই, সঙ্গে সঙ্গে তার ইমোশনাল যে আপিল, তার কবিতার মধ্যে যে একটা আবেগপ্রবণ প্রেজেন্টেশন, সেটা সাংঘাতিক ছিল। ইনফ্লুয়েন্স অফ রোমান্টিসিজম, ইংরেজি সাহিত্যে যে রোমান্টিসিজম চলছিল তখন, সেই বিষয়ে তিনি প্রভাবিত হন। সেরকম করে তিনি সিম্বলিজমের ব্যবহার করেছেন, অর্থাৎ এই বলিয়ার ওয়াজ ইনফ্লুয়েন্সড বাই দ্য রোমান্টিক মুভমেন্টস। ইংলিশ লিটারেচারের যে রোমান্টিক মুভমেন্টস, তাদের যে লেখালেখি, সেই সব বিষয়ে তিনি যথেষ্ট প্রভাবিত হন। তিনি যথেষ্টভাবে আকৃষ্ট হয়েছেন। তিনি ইমোশনাল লেখা লিখতেন, কিন্তু তার মধ্যে কিন্তু এই অ্যাংজাইটিটি ছিল, অ্যাংজাইটি অফ মডার্ন এক্সিস্টেন্স, আধুনিক জীবনের যে উদ্বিগ্নতা, যে চিন্তা, সেই বিষয়গুলো ছিল। যাই হোক, তাহলে তিনি যে ফ্রান্সে লিখতেন, সেটা সিম্বলিস্ট মুভমেন্টের সময়, লেট 19th সেঞ্চুরি, অর্থাৎ সিম্বলিস্ট পোয়েটস যারা ছিল, যেমন পল ভার্লেইন বা স্টিফেন ম্যালেরিম, তাদের কাজে যথেষ্ট ইন্সপায়ার্ড হয়েছিলেন। তাহলে এই বলিয়ার তিনি ব্যবহার করতেন সিম্বলিজম, এবং তার লেখার মধ্যে একটা
সান্দিক বিষয় তো অবশ্যই ছিল, যদিও তিনি মডার্ন কবিতা লিখতেন। মডার্নিটির মধ্যেও একটা আলাদা ধরনের মিউজিক্যালিটি ব্যাপারটা ছিল। যাই হোক, সঙ্গে ছিল তার পার্সোনাল স্ট্রাগল, ব্যক্তিগত সমস্যা, সেই সবকে তিনি ওভারকাম করেন। সাহিত্যের বিষয়ে নিজেকে যথেষ্ট অগ্রগতি তিনি পেয়ে যান। তার যে স্ট্রাগল, সঙ্গে সঙ্গে ফাইন্যান্সিয়াল ডিফিকাল্টিস সেগুলো তার ছিল, তার রিলেশনশিপের মধ্যে প্রবলেম তো ছিলই, সেই সব নিয়ে তার জীবন যুদ্ধ হয় এবং তিনি ডিপ্রেশনেও পড়ে যান, উদ্বিগ্নতায় পড়ে যান, অ্যাংজাইটিতে পড়ে যান এবং তখন অ্যাডিক্টেড হয়ে যান, তিনি নেশাগ্রস্ত হয়ে যান টু ড্রাগস অ্যান্ড অ্যালকোহলের সাথে, এবং তার কিছু নারী বন্ধু বা তাদের সাথে রিলেশন ছিল। এইভাবে তার জীবন প্রবাহ চলতে থাকে। তার বিশেষ বান্ধবীর মধ্যে যিনি ছিলেন জেনি ডেউভাল, বিভিন্ন লেখায় কবিতায় এই নামটি পাওয়াও যায়। ইন 1864 এই চার্লস বডলিয়ার তিনি অসুস্থ হয়ে পড়েন, স্ট্রোকে আক্রান্ত হন, প্যারালাইজড হয়ে যান। তারপর তার শারীরিকভাবে ভেঙে পড়েন তিনি। তার পরবর্তী যে সময়টা আইসোলেশনে কাটে, অর্থাৎ মানুষের সাথে দেখা সাক্ষাৎ হয় না, লেখা থেকেও তিনি দূরে চলে আসেন স্বাভাবিকভাবে। 1867 at the age of 46 he died, তিনি মারা যান। তাহলে এই চার্লস বডলিয়ার তিনি কিন্তু ফার্স্ট মডার্ন পোয়েটসদের মধ্যে একজন ছিলেন এই ফ্রান্সে। আর তার যে এই লিটারেরি মুভমেন্টসের মধ্যে বিশেষ কবি তিনি ছিলেন। মডার্নিজম বিষয়টাকে তিনি পছন্দ করতেন, তার লেখালেখিতে ছিল আরবান লাইফ সম্পর্কে এবং ইন্ডিভিজুয়াল এক্সপেরিয়েন্সের উপর যথেষ্ট গুরুত্ব দিয়েছিলেন। তার যে পোয়েট্রি কালেকশন যথেষ্ট বলা হয় টাচস্টোন অফ মডার্ন পোয়েট্রি। তো যাই হোক, বডলিয়ার তার এই সাহিত্য জগতে একজন কবি হিসাবেই বিবেচিত হন, একজন আর্টিস্ট হিসাবে। তার লেখালেখি, তার ধারাকে অনেক পরবর্তী লেখক কবিরা অনুকরণ করেন এই সাহিত্য জগতে। তাকে বলা হয় ভিশনারি পোয়েট অফ বিউটি, সাফারিং অ্যান্ড কমপ্লেক্সিটিস। মডার্ন এক্সিস্টেন্স তিনি ভালো বুঝতেন, সেসব নিয়ে লিখতেন লিটারেচারের মধ্যে। আর আর্টিস্টিক যে দিকটা, সেটা তিনি কবিতার সঙ্গে একেবারেই মিশিয়ে দিয়েছিলেন। অর্থাৎ কিনা তিনি একটা সেতু বন্ধন করেছিলেন, সেটা হলো বিটুইন রোমান্টিসিজম অ্যান্ড মডার্নিজম। রোমান্টিসিজমের সাথে মডার্নিজমের সাথে তিনি একসঙ্গে জুড়ে দিতে পেরেছিলেন। তার বিশেষ লেখা বলা হলো দ্য অ্যালবাট্রস বা লে অ্যালবাট্রস। এই কবিতাটার একটা বিশেষ কবিতা। এখানে বিউটিটাকে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে, জীবনের স্ট্রাগলটাকে তুলে ধরা হয়েছে। অর্থাৎ কিনা এই চার্লস বডলিয়ার আর্টিস্ট, সাহিত্যিক, তাদের জীবনে হবে স্বাধীন, মুক্ত, কিন্তু তাদের জীবনের যে যন্ত্রণা, সমাজের একটা শ্রেণী তাদেরকে নিয়ে সবসময় রিডিকিউল করে, স্যাটায়ার করে, ইগনোর করে, এরকম একটা বিষয়কে নিয়ে তিনি এই কবিতাটা লিখেছেন। অ্যালবাট্রস, এই পাখির স্মরণে, পাখির নামে
তো যাই হোক, পরবর্তীতে দেখা গেছে যে কবি সাহিত্যিকদের জীবনের যে সমস্যা, বাস্তব জীবনে সমাজের মধ্যে যে একটা প্রবলেম আসে, সেটাকে ওভারকাম করার, মুক্তি পাওয়ার একটা বিশেষ ইঙ্গিত তিনি এই লেখার মধ্যে দিয়েছেন। যথেষ্ট উন্নত লেখা, যথেষ্ট উন্নত কবিতা এই দ্য অ্যালবাট্রস। এখানে একটা চ্যালেঞ্জ তিনি রেখেছেন, একটা রিয়েলিটি তিনি প্রকাশ করেছেন, সিম্বলিজম, মেটাফোর এইসবের মাধ্যমে। অর্থাৎ কিনা আর্টিস্টিক এক্সিস্টেন্সটাকে তিনি তুলে ধরেছেন এবং তাদের যে ওয়ার্ক, আর্টিস্টদের, কবিদের, সেই বিষয়টাকে তিনি একদম একটা উন্নত মানের বিষয় তিনি লিখেছেন এই সিম্বলিজমের মাধ্যমে। অর্থাৎ এখানে বিউটি অফ আর্টিস্ট, তার যে এক্সপ্রেশন, সেটা তিনি প্রকাশ করেছেন এই অ্যালবাট্রস কবিতার মধ্যে। তার বিশেষ লেখা, অর্থাৎ আর্টিস্টের যে লাইফ জার্নি, তার উত্থান পতন, সেই বিষয়টা তিনি তুলে ধরেছেন এবং একটা আইসোলেশন তুলে ধরেছেন এবং সমাজের একটা দিক তিনি তুলে ধরেছেন। তাহলে বন্ধুরা, তোমরা জানো আমার চোখে বিশেষ একটা প্রবলেম চলছে, কোনো অসুবিধা হতে পারে, একটু চেষ্টা করা হচ্ছে। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় ছিল চার্লস বডলিয়ার, একজন ফ্রান্সের কবি, তাকে নিয়ে আলোচনা, তার লেখালেখি নিয়ে আলোচনা। বন্ধুরা, খুব ভালো থেকো, খুব ভালো থেকো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।